হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশানস। এর আগের সেশনে আমরা কমপ্লিট করেছিলাম যে অ্যালকোহল কিভাবে প্রিপেয়ার করা হয়। তো আজকে আমরা দেখব যে অ্যালকোহলের কত রকম রিঅ্যাকশানস হতে পারে। তো প্রথমে দেখো, আমি যে রিঅ্যাকশান দিয়ে স্টার্ট করব, ফার্স্ট রিঅ্যাকশান উইথ concentrated H2SO4. concentrated H2SO4 যে প্রসেসটাকে বলা হয় ডিহাইড্রেশন। কারণ তোমরা জানো যে H2SO4 একটা ডিহাইড্রেটিং এজেন্ট। কোনো কম্পাউন্ড থেকে যদি ময়েশ্চার বা ওয়াটার এলিমিনেট করার দরকার হয়, তখন আমরা অনেক ক্ষেত্রে কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করে থাকি, বিকজ এটার একটা ডিহাইড্রেটিং প্রপার্টি আছে। এখন কনসেন্ট্রেটেড H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশান মূলত দুরকম কন্ডিশনে হয়ে থাকে, দুরকমভাবে। একটা হচ্ছে লো টেম্পারেচারে, আর একটা কম্প্যারেটিভলি হাই টেম্পারেচারে। লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচারে। লো টেম্পারেচারে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেই প্রোডাক্টটা হলো ইথার। কীভাবে তৈরি হচ্ছে আমি ডেফিনেটলি দেখাবো। আর হায়ার টেম্পারেচারে যে কম্পাউন্ড পাওয়া যায় দ্যাট ইজ অ্যালকিন। তো এবার দেখা যাক এই দুটো যে টেম্পারেচারে কীরকম রিঅ্যাকশান হচ্ছে। তো প্রথম আমি দেখাচ্ছি হাই টেম্পারেচারের কন্ডিশানটা। মনে করো ইথানল নেওয়া হয়েছে। ইথানলে যদি কনসেন্ট্রেটেড H2SO4 আছে, C4, এখানে আমি ইন শর্ট কনসেন্ট্রেশন লিখেছি। এইটাকে দেওয়া হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড বা বলতে পারো 443 কেলভিন। এই ভ্যালুটাও দিতে পারে অথবা এই ভ্যালুটাও দিতে পারে, দুটোর মানে সেম। কি তৈরি হবে বললাম? অ্যালকিন তৈরি হবে। অ্যালকোহলে যতগুলো কার্বন থাকবে সেই কার্বন নাম্বারটা কিন্তু ফিক্সড থাকবে। এখানে কার্বন নাম্বার কমার কোনো কথা নেই, শুধুমাত্র ওয়াটার এলিমিনেশন হয়ে গেল। দেখো ইথানল যেটা দেওয়া ছিল, ইথানল থেকে জাস্ট ওয়াটার এলিমিনেশন ঘটেছে। কিভাবে ঘটেছে? OH তো বেরোচ্ছেই, এই কার্বন থেকে OHটা বেরোচ্ছে, এবং ঠিক তার পরের কার্বন যেটাকে আমরা বলি বিটা কার্বন, কারণ এইটা হচ্ছে আলফা কার্বন আর তার পাশেরটা বিটা কার্বন। তো বিটা কার্বনের থেকে হাইড্রোজেন আর আলফা কার্বনের থেকে OH একসঙ্গে কম্বাইন করে ওয়াটার ফর্মে বেরিয়ে গেল। সো এই প্রসেসটা আমরা বিটা হাইড্রোজেন এলিমিনেশনের মাধ্যমে পাচ্ছি, বা অ্যালকিন যেটা পেলাম সেটা আমরা বিটা হাইড্রোজেন এলিমিনেশনের মাধ্যমে পাচ্ছি, তাই তো? তাহলে এই রিঅ্যাকশান বা ডিহাইড্রেশনটা বেসিক্যালি কি রিঅ্যাকশান? এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশান। ওকে। তো এই এলিমিনেশন রিঅ্যাকশান হতে গেলে অ্যালকোহলকে ন্যূনতম দুটো কার্বন বিশিষ্ট হতে হবে, মিনিমাম দুটো কার্বন থাকা দরকার। কারণ অ্যালকিন তৈরি হতে গেলে মিনিমাম দুটো কার্বন না থাকলে তো পসিবল নয়। তাই এই ডিহাইড্রেশন প্রসেসটা মিথানলের জন্য কিন্তু সম্ভব নয়। আমি যে ডিহাইড্রেশন প্রসেসের কথাটা বলছি এটা কিন্তু মিথানলের জন্য হবে না, কারণ মিথানলে ডিহাইড্রেশন করলে সেখানে অ্যালকিন তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে এবারে মেকানিজমটা দেখা যাক কীরকমভাবে হয়। H2SO4 থেকে H+ আসছে, কারণ H2SO4 ডিসোসিয়েট হলে H+ HSO4- তৈরি করবে।
ফার্স্ট স্টেপে কি হচ্ছে, এখানে প্রোটোনেশন হচ্ছে, প্রোটোনেশন অফ OH গ্রুপ অফ অ্যালকোহল, প্রোটোনেশন অফ OH গ্রুপ। কি হবে এখানে, CH3 CH2 OH2 প্লাস। এবার এইটা একটা গুড লিভিং গ্রুপ, OH2 প্লাস, অক্সিজেন প্লাস হয়ে আছে, নিউট্রাল হতে চাইবে। কিভাবে হবে, যদি আমরা এখান থেকে একটা বিটা হাইড্রোজেনকে বের করে দিই। আমি এইটাকে আরেকটু ভালো করে লিখে দেখাচ্ছি। দেখো এই রকম দেখো কি হবে, বিটা হাইড্রোজেনটা এখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করলো বিটা হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা ছিল, আর একই সঙ্গে এখান থেকে OH2 যে গ্রুপ মানে ওয়াটার যেটা সেটা বেরিয়ে গেল। তাহলে এখানে কি পেলাম, CH2 ডাবল বন্ড CH2। এখন খেয়াল করো যে এটা তো ওয়াটার বেরোলো, কিন্তু এই হাইড্রোজেনটা কোথায় গেল। দেখো H2SO4 যখন ডিসোসিয়েট করেছে, H2SO4 এর থেকে H+ তো প্রোটোনেশনে কাজে লাগলো, আর বাকি এখানে একটা কি HSO4 মাইনাস অংশ আছে। সেই HSO4 মাইনাস এই স্টেপ থেকে যে হাইড্রোজেনটা রিলিজ করছে তার সঙ্গে কম্বাইন করে আবার H2SO4 রিজেনারেট করবে। H2SO4 রিজেনারেট করলে লাভ কি, সেইটা আবার একটা অ্যালকোহল মলিকিউলের সঙ্গে রিয়াকশন করতে পারবে, তাই না? তাহলে আমাকে এখানে আবার করে H2SO4 অ্যাপ্লাই করার দরকার পড়ে না। H2SO4 আমি প্রথমে যেটা দেবো সেইটাই বারবার ঘুরে রিপিট হবে রিয়াকশানে পার্টিসিপেট করার জন্য। ওকে, তো এটা হচ্ছে মেকানিজম। এই মেকানিজমটা দেখো দু রকমভাবে হতে পারে, একটা হচ্ছে E1 অথবা E2, E1 বা E2। সেটা তোমরা কি করে বুঝতে পারবে এই সাবস্ট্রেটটা দেখে। সাবস্ট্রেট দেখো প্রথমে তো প্রোটোনেশন হলো, প্রোটোনেশন হওয়ার পরে এই যে বিটা হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে, দেখো বিটা হাইড্রোজেন বেরোচ্ছে, তার সাথেই লিভিং গ্রুপটাও বেরোচ্ছে। যদি এটা একই স্টেপে হয় তাহলে হবে E2, আর যদি আলাদা স্টেপে হয় তাহলে হবে E1। এবার E1 হবে না E2 হবে, সেটা কি করে বুঝবে, সেটা বুঝবে এই অ্যালকিল গ্রুপের সাইজটা দেখে। কারণ দেখো অ্যালকিল গ্রুপ যদি লার্জার হয় তাহলে প্রথমেই লিভিং গ্রুপটা বেরিয়ে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার পর্যায়ে যেতে পারে। ভালো করে কথাটা শোনো, কি বলছি, যে অ্যালকোহলের অ্যালকিল গ্রুপটা যদি বড় হয় বা লার্জ সাইজ অ্যালকিল গ্রুপ হয়, তাহলে এখানে ওয়াটার অপসারিত হয়ে যাওয়ার পর বা ওয়াটার এলিমিনেট হয়ে যাওয়ার পরে একটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পসিবিলিটি থাকে। তো লার্জ অ্যালকিল গ্রুপ থাকলে সেখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে তার স্টেবিলিটি কম্পারেটিভলি বেশি রাদার দ্যান স্মলার অ্যালকিল গ্রুপ কার্বোক্যাটায়ন। তো স্মল কার্বোক্যাটায়ন বা স্মলার অ্যালকিল গ্রুপ থাকলে সেখানে প্রসেসটা মূলত E2 এর মাধ্যমে যায়। আর যদি বড় অ্যালকিল গ্রুপ থাকে বা টারশিয়ারি বা সেকেন্ডারির মতো যদি অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে E1 এর প্রবণতাটা বা E1 এর টেন্ডেন্সিটা বাড়তে থাকে। সেরকমই তোমাদেরকে একটা উদাহরণ আমি এরপরে দেখাবো। দেখো ধরো এই কম্পাউন্ডটা, এখানে H+ দেওয়া হচ্ছে। H+ দেওয়া হলে কি হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটোনেশন। এইটা হলো। এখন দেখো এখানে বিটা কার্বনে লার্জ মানে এই যে অংশটা আছে, এই যে অ্যালকিল গ্রুপটা আছে,
এই অ্যালকিল গ্রুপটা একটা লার্জ অ্যালকিল গ্রুপ। এখন এইখানে যদি আমি ওয়াটার আগেই বার করে দিই, এখানে আমি কি করতে পারতাম, বিটা হাইড্রোজেনটাকে ট্রান্সফার করিয়ে OH গ্রুপটাকে বের করাতে পারতাম। কিন্তু মনে করো আমি এখানে OH2 গ্রুপটাকে বের করালাম, মানে ওয়াটারকে আগে আমি রিমুভ করিয়ে দিলাম। রিমুভ করিয়ে দেওয়ার পরে এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, সেই কার্বোক্যাটায়নটা যদিও প্রাইমারি, কিন্তু এর সামহাও একটা স্টেবিলিটি আছে, কারণ এখানে একটা লার্জ অ্যালকিল গ্রুপ থাকার জন্য প্লাস আই এফেক্টের একটা ব্যাপার রয়েছে। তার উপরে দেখো এই কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ হতে পারে, রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে এখানে কি হচ্ছে, হাইড্রাইড শিফট হচ্ছে। কোথা থেকে, এই যে হাইড্রোজেনটা, এটাকে আমি শিফট করাতে পারি এই কার্বনে। যদি হাইড্রাইড শিফট হয় তাহলে দেখো এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হলো, যেটা কিনা একটা স্টেবল কার্বোক্যাটায়ন। তো এই রকম যে ধরনের অ্যালকোহলের ক্ষেত্রে এই রকম পসিবিলিটি থাকবে, তাদের ক্ষেত্রে লিভিং গ্রুপ আগে বেরিয়ে গিয়ে সেই রিঅ্যাকশানের মেকানিজমটা E1 এর মতো দেখাতে পারে। তাহলে এখানে একটা স্টেপে লিভিং গ্রুপ বেরোলো, তারপরের স্টেপে কি হচ্ছে, বিটা হাইড্রোজেন বেরোবে, বিটা হাইড্রোজেন এলিমিনেট করবে, যে কোনো কার্বনের বিটা হাইড্রোজেন বেরোতে পারে, বেরিয়ে ডাবল বন্ড তৈরি করবে এই রকম। এইটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, তো আরও এরকম প্রচুর তোমরা এক্সাম্পল পেতে পারো। কি বললাম, তোমরা খেয়াল কি রাখবে যে যার তোমরা ডিহাইড্রেশনটা করাচ্ছ, সেই ডিহাইড্রেশনের প্রসেসটা কোন ধরনের সাবস্ট্রেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওখানে E1 হবে নাকি E2 হবে। আর এরকম প্রচুর এক্সাম্পল তোমরা এর আগে করেছো অ্যালকিল হ্যালাইডে, তো আশা করি তোমরা বুঝতে সহজেই পেরে যাবে। আচ্ছা, এইখানে তোমরা রিঅ্যাকশন কন্ডিশনটা অবশ্যই মেনশন করবে 443 কেলভিন, না হলে কিন্তু রিঅ্যাকশানটার ভুল হবে বা মিনিংলেস হবে। কারণ আমি প্রথমেই বলেছি যে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম রিঅ্যাকশান হয়। ওকে, এখানে আমি আরও একটা পয়েন্ট মেনশন করব, যে ডিহাইড্রেশন প্রসেসটা তোমরা দেখছো, এই ডিহাইড্রেশন প্রসেসটা দেখো একই মলিকিউল থেকে OH এবং হাইড্রোজেন অপসারিত হচ্ছে বা এলিমিনেট হচ্ছে। অনেক অ্যালকোহল মলিকিউল মিলে OH আর হাইড্রোজেন বের করছে না, একটাই মলিকিউল থেকে OH এবং হাইড্রোজেন অপসারিত হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ডিহাইড্রেশন প্রসেসকে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন। রাইট, ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন। ইন্ট্রামলিকিউলার মানে অন্তঃআণবিক নিরুদন, ডিহাইড্রেশনের বাংলা হচ্ছে নিরুদন। একই মলিকিউল থেকে যেহেতু হাইড্রোজেন আর OH এই দুটো বেরোচ্ছে, OH আর হাইড্রোজেন, তাই না, ধরো বিটা হাইড্রোজেন বেরোচ্ছে, তাই জন্য এটা ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন। তাহলে পয়েন্টে আমরা কি বলতে পারি, যে হায়ার টেম্পারেচারে অ্যালকোহলের H2SO4 এর প্রেজেন্সে ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন ঘটে। নেক্সট এবার দেখবো আমরা লোয়ার টেম্পারেচারে কি হয়, মানে ডিহাইড্রেশনটা কেমনভাবে হয়। মনে করো মিথানল, লোয়ার টেম্পারেচারে কিন্তু একের বেশি মলিকিউল পার্টিসিপেট করে। একের বেশি বলতে দুটো অ্যালকোহল মলিকিউল পরস্পর বিক্রিয়া করে। টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন স্কেলে 413 কেলভিন দিলে আমি প্রথমে তোমাদেরকে যেটা বললাম যে কি তৈরি হবে, ইথার তৈরি হবে। দেখো এখানে একটা ইথার তৈরি হয়েছে। ইথার তৈরি হওয়ার মেকানিজমটা তোমাদেরকে একটু দেখাই।
এখানেও ঠিক আগের মতোই প্রোটোনেশন হবে। দেন অ্যানাদার যে অ্যালকোহল মলিকিউল আছে তার দ্বারা নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে ওয়াটার রিপ্লেসমেন্ট মানে ওয়াটার অপসারণ হচ্ছে। দেখো এখান থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে, আর বাকিটা অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম এই হয়ে গেল ইথার। তাহলে লোয়ার টেম্পারেচারে দেখো, লোয়ার টেম্পারেচারেও কিন্তু কি হচ্ছে, ডিহাইড্রেশনটাই হচ্ছে। তুমি যদি দেখো তাহলে দেখবে যে এই স্টেপটাতেই কিন্তু মাইনাস ওয়াটার হচ্ছে, হ্যাঁ মাইনাস ওয়াটার হচ্ছে। কিন্তু আমরা যদি অ্যালকোহলের রেসপেক্টে ভাবি, অ্যালকোহলের রেসপেক্টে OH এখান থেকে বেরোচ্ছে, আবার হাইড্রোজেন এই অ্যালকোহল থেকে বেরোচ্ছে। আগের ক্ষেত্রে যেরকম একটাই অ্যালকোহল থেকে হাইড্রোজেনও বেরোচ্ছে আবার OHও বেরোচ্ছে, এখানে কিন্তু দুটো অ্যালকোহল থেকে দুটো পার্ট বেরোচ্ছে, একটা অ্যালকোহল থেকে OH আর একটা অ্যালকোহল থেকে H। তাহলে এই ধরনের ডিহাইড্রেশনকে আমরা কি বলবো? এই ধরনের ডিহাইড্রেশনকে আমরা বলবো ইন্টারমলিকিউলার ডিহাইড্রেশন। ইন্টারমলিকিউলার ডিহাইড্রেশন। ঠিক আছে, ইন্টারমলিকিউলার ডিহাইড্রেশন। এখন দেখো আগেরটায় আমি যেরকম বললাম যে একটা কার্বন অ্যালকোহল যারা রয়েছে মানে মিথানলের ক্ষেত্রে ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশন পসিবল নয়, কারণ আগের যে কন্ডিশন ছিল 170 ডিগ্রিতে যে রিয়াকশান হচ্ছিল সেখানে অ্যালকিন তৈরি হচ্ছিল। এখন একটা কার্বনের তো অ্যালকিন পসিবল নয়, তাই এরা ওই ধরনের ডিহাইড্রেশন বা ইন্ট্রামলিকিউলার ডিহাইড্রেশনে পার্টিসিপেট করে না। কিন্তু এখানে যেহেতু ইন্টারমলিকিউলার ডিহাইড্রেশন হচ্ছে, তাই এই ধরনের প্রসেসে একটা কার্বন অ্যালকোহল হলেও পার্টিসিপেশন সম্ভব। আর মেকানিজমটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। তো এইভাবে কিন্তু ইথার তৈরি হয় লোয়ার টেম্পারেচারে। তো এখানে তোমরা বিভিন্ন ধরনের অ্যালকোহল নিয়ে যদি দেখাও তাহলে ঠিক সেম মেকানিজম ফলো করবে যেভাবে আমি দেখালাম। প্রথমে প্রোটোনেশন হচ্ছে, তারপরে নিউক্লিওফিলিক অ্যাটাক আর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এবারে ভাবো এই প্রসেসটা নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এটা কার মতো দেখতে? এটা অনেকটা SN2 প্রসেসের মতো দেখতে না? এটা তো লিভিং গ্রুপ আর এটা নিউক্লিওফিলিক অ্যাটাক, তো এটা SN2 এর মতো দেখতে। এবারে মনে করো যদি এখানে অ্যালকিল গ্রুপটা লার্জ সাইজ হতো তাহলে কি এরকম পসিবল হতো? ডেফিনেটলি হতো না, কারণ তখন এখানে স্টেরিক ফ্যাক্টরের একটা ব্যাপার চলে আসতো। সেই বেলায় আমরা কি করতাম, OH গ্রুপটাকে বার করে দিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করতাম, তারপরে নিউক্লিওফিলিক অ্যাটাক পসিবল হতো। তো এখানে SN2 এর মতো আরেকটা কি প্রসেস হতে পারে, SN1ও হতে পারে। যেরকম আমি আগে E1 E2 দেখালাম, তো এখানে SN2 এর মতো এই SN1টাও পসিবল ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ সাবস্ট্রেট। তো আশা করি এটা বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট দেখো গ্রুপের রিঅ্যারেঞ্জমেন্টটাও আমি তোমাদেরকে বললাম, যেমন হাইড্রোজেন শিফট করে দেখিয়েছি সেরকমভাবে অ্যালকিল গ্রুপ শিফট করেও দেখানো যেতে পারে। অনেক ধরনের এক্সাম্পল পেতে পারো। আমি এখানে লাস্ট যে এক্সাম্পলটা দেখাবো ডিহাইড্রেশনের, সেই এক্সাম্পলটা হচ্ছে রিং এক্সপ্যানশনের। মনে করো এরকম একটা কম্পাউন্ড আছে, এতে কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে প্রোটোনেশন হবে, প্রোটোনেশন হয়ে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, রাইট? এখন তোমরা বলতে পারো যে এটা তো প্রাইমারি টাইপ, তাহলে এইখানে এরকম কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে কেন?
কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে মানে আমরা করছি, বিকজ আমরা যখন প্রোডাক্ট অ্যানালাইজ করে দেখলাম তখন দেখা গেছে প্রোডাক্টের এই যে এখানে রিং যে কটা মেম্বারের আছে, মানে 5 জন মেম্বারের রিং আছে, প্রোডাক্ট অ্যানালাইজ করে দেখা গেছে রিং মেম্বার বেড়ে গেছে। রিং মেম্বার বেড়ে গেছে মানে 5 মেম্বার থেকে তার বেশি মেম্বারওয়ালা রিং পাওয়া গেছে। যেহেতু প্রোডাক্ট ওইভাবে আমরা পেয়েছি, অতএব প্রসেসটা বা মেকানিজমটা আমাদেরকে ওইভাবে অ্যারেঞ্জ করতে হচ্ছে বা ওইভাবে সাজাতে হচ্ছে, সেই কারণে আমরা এইভাবে দেখাচ্ছি। তো এবারে দেখো এখানে কি হতে পারে, বন্ডের একটা মাইগ্রেশন হতে পারে। কি করলাম, বন্ড মাইগ্রেশন বা বন্ড শিফটিং, বন্ড মাইগ্রেশন বা বন্ড শিফটিং। এরকম হবে। কত মেম্বার রিং হলো দেখো, 1 2 3 4 5 6। যেহেতু বন্ডটা এই কার্বন থেকে তুলে নিয়ে এই কার্বনে বসালাম, তাহলে এ তো পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে গেল বা নিউট্রাল হয়ে গেল, পজিটিভ চার্জটা চলে আসবে এইখানে। এটা একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এরপরে আবার দেখো একটা কি হতে পারে, হাইড্রাইড শিফট হতে পারে। কারণ এই কার্বনে মিথাইল গ্রুপের সাথে সাথে তো একটা হাইড্রোজেনও আছে। সেই হাইড্রোজেনটাকে যদি আমরা এই কার্বনে ট্রান্সফার করিয়ে দিই, তাহলে এইরকম একটা জিনিস আসবে, তাই না? এরকম একটা জিনিস আসবে। এটা কি করলাম আমি, হাইড্রাইড শিফট করালাম। এবারে এই হাইড্রাইড শিফটের পরে কি করবে, বিটা হাইড্রোজেন এলিমিনেশন। করে দাও। বিটা হাইড্রোজেন এলিমিনেশন তুমি কোথা থেকে করতে পারো, এখান থেকে করতে পারো, এখান থেকেও করতে পারো, ব্যাপারটা একই, অথবা এইখান থেকেও করতে পারো। কারণ এই পজিটিভ কার্বনের রেসপেক্টে এই দুটো যেরকম বিটা কার্বন, আমি একটু অন্য কালার দিয়ে পয়েন্ট আউট করছি, এই দুটো তো বিটা কার্বন, এটাও একটা বিটা কার্বন, বিটা প্রাইম মনে করো। তো তার হাইড্রোজেন এটাও বেরোতে পারে বা এটাও বেরোতে পারে। এবার আমি দুটো প্রোডাক্টই লিখছি। প্লাস এখন তোমরাই বলো যে এই দুটো অ্যালকিনের মধ্যে কোন অ্যালকিনটা মেজর সাবস্টিটিউটেড বা অধিক প্রতিস্থাপিত। তোমরা বলবে যে ডেফিনেটলি এটাই অধিক প্রতিস্থাপিত বা মোর সাবস্টিটিউটেড। আর এই যে এলিমিনেশন, এই এলিমিনেশনটায় তোমরা বিভিন্ন টাইপ পড়েছো, কি যে সেট-জেফ এলিমিনেশন, হফম্যান এলিমিনেশন। তো যেখানে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হয় সেইখানে আমরা বলি এটা সেট-জেফ প্রোডাক্ট, সেট-জেফ প্রোডাক্ট। তো এইটাই হবে মেজর, কারণ এর স্টেবিলিটি বেশি, আর এইটা হবে মাইনর। ওকে, তো একটা যৌগে যদি বিভিন্ন রকমের বিটা হাইড্রোজেন থাকে, যে বিটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে আমরা সেট-জেফ প্রোডাক্ট পাবো বা মোর সাবস্টিটিউটেড ডাবল বন্ডওয়ালা কম্পাউন্ড পাবো, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, এটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন পাবো, সেই কম্পাউন্ডটাই হবে মেজর প্রোডাক্ট। ওকে, তো এটা একটা এক্সাম্পল। তো ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের ব্যাপারটা ছিল এই রকম। এরপর আমরা দেখি আরও অন্য কী কী রিয়াকশান আছে যেগুলো আমরা অ্যালকোহলের ক্ষেত্রে অবজার্ভ করি। চলো দেখা যাক। রিয়াকশান শুরু করার আগে আরেকটা কথা আমি তোমাদেরকে একটু মেনশন করে দেব। আমরা কিছু রিয়াকশানের ক্ষেত্রে তো মেকানিজম করছি, সমস্ত রিয়াকশানের ক্ষেত্রে মেকানিজম আমাদের দরকার হবে না আপাতত এই ক্লাসে। ইভেন তোমাদের কম্পিটিটিভ যে এক্সাম রয়েছে বা তোমরা যেগুলোতে পার্টিসিপেট করবে এরপর কম্পিটিটিভের জন্য,
সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সব বিষয়ের মেকানিজম দরকার হয় না। এখন বলো বা এর পরে কম্পিটিটিভের ক্ষেত্রে বলো, যেই সমস্ত রিয়াকশানের ক্ষেত্রে বা যেই সমস্ত রিয়াকশানের বিষয় মেকানিজম তোমাদের অবশ্যই জানা দরকার, সেই মেকানিজম আমি ডেফিনেটলি করিয়ে দেব। বাকি যেগুলো আমি করাবো না সেগুলো তোমরা বুঝবে যে ওগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয় তোমাদের এই লেভেলের জন্য। কারণ সমস্ত যদি রিয়াকশন মেকানিজম করতে যাও তাহলে সেটা ডিগ্রি লেভেলের বিষয় সম্পর্কে পড়ানো হবে, তাই না? কারণ এখন তুমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ডিটেলস মেকানিজম করতে যাও তাহলে দেখবে যে সেক্ষেত্রে অনেক কিছু বিষয় সম্পর্কে তোমাকে জানতে হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে এখন তোমাদের ডিল করাটা অতটা সুবিধাজনক হবে না। তাই আমরা এখানে লিমিটেড কিছু বিষয় সংক্রান্ত মেকানিজম তোমাদেরকে দেখাবো, সেইগুলো তোমাদের আপাতত কম্পিটিটিভ বলো বা এই স্কুল ফাইনালের জন্য বলো খুব ভালোভাবে তোমাদেরকে হেল্প করবে। তো চলো শুরু করা যাক। নেক্সট রিয়াকশন হচ্ছে উইথ PCl3 PCl5 SOCl2। PCl3 PCl5 এবং SOCl2 এরা প্রত্যেকেই সাবস্টিটিউশন ঘটায়, সাবস্টিটিউশন অফ OH বাই Cl, সাবস্টিটিউশন অফ OH বাই Cl। এগুলো তোমরা অ্যালকিল হ্যালাইডে পড়েছো আশা করি। আমি ইন জেনারেল একটা অ্যালকোহল নিলাম আর OH, তাতে যদি আমরা PCl3 অ্যাপ্লাই করি তাহলেও তৈরি হবে RCl, যদি PCl5 দেওয়া হয় তাহলেও তৈরি হবে RCl। ইনফ্যাক্ট SOCl2 যদি ইউজ করা হয়, SOCl2 ইথার, এটাকে ইথার মাধ্যমে নিয়ে রিয়াকশন করানো হয়, তো এখানেও তৈরি হবে RCl। এখন যদি বললে যে PCl3 PCl5 SOCl2 এদের তো সবার কাজই একই রকম, তাহলে এদের সবার এফেক্টিভনেস বা কার্যকারিতা কি একই রকম, বা এই তিনটে বিকারকই কি উপযোগী এই ক্লোরাইড বানানোর ক্ষেত্রে? উত্তর হবে এই তিনটের সক্রিয়তা তো মোটামুটি দেখা যাচ্ছে যে প্রত্যেকেই ক্লোরাইড তৈরি করতে পারছে, কিন্তু যদি উপযোগিতা বলা হয় বা সুইটেবিলিটি যদি বলা হয়, সুইটেবিলিটি SOCl2 এর কিন্তু ম্যাক্সিমাম ওভার PCl3 অ্যান্ড PCl5। কেন? তার কারণ হচ্ছে SOCl2তে RCl এর সঙ্গে উপজাত বা বাই প্রোডাক্ট হিসাবে যারা তৈরি হয় তারা হচ্ছে SO2 এবং HCl, যারা দুজনেই গ্যাস। PCl5 এর সঙ্গে যখন বিক্রিয়া করানো হচ্ছে তখন RCl এর সঙ্গে উপজাত হিসাবে যারা তৈরি হয় তারা হলো POCl3 এবং HCl। POCl3 একটা সলিড যৌগ, সলিড, আর HCl তো গ্যাস, মানে এই POCl3 দ্রবণে অধক্ষিপ্ত হবে, আর RCl এর সঙ্গে একটা অ্যাসিড তৈরি হয় হুইচ ইজ H3PO3। তাহলে এইবারে দেখো, আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে চাইছি। বিক্রিয়া মাধ্যমে যদি উপজাত অ্যালকিল হ্যালাইডের সঙ্গে উপজাত পদার্থ হিসাবে যদি এমন কিছু মিক্স হয়ে থাকে যাকে আমার আবার বিশুদ্ধিকরণের প্রয়োজন হয়, তাহলে সেইখানে অ্যালকিল হ্যালাইড তৈরি করার খরচটা একটু বেশি, কারণ তৈরি হলো তাকে আবার বিশুদ্ধিকরণ করতে হচ্ছে। কিন্তু এই প্রসেসটায় উপজাত হিসাবে যারা তৈরি হচ্ছে তারা গ্যাসীয় হওয়ার কারণে বিক্রিয়া মাধ্যম থেকে সহজেই বাষ্পীভূত হয়ে যায়, আপনা থেকেই বাষ্পীভূত হয়ে যায়। তাহলে বিক্রিয়া মাধ্যম থেকে এরা বেরিয়ে গেলে শুধু অ্যালকিল হ্যালাইডটাই পড়ে থাকবে, যাকে আর বিশুদ্ধিকরণের প্রয়োজন হয় না। তাই প্রোডাকশন খরচটা SOCl2-র মাধ্যমে RCl তৈরি করার যে বিষয়, এইটা খুব উপযোগী। তাই যদি প্রশ্ন হয় যে এই তিনটের মধ্যে SOCl2 কেন উপযোগী বেশি, তাহলে তার উত্তর হবে এইটা, যে এই বিক্রিয়ায় উপজাত পদার্থ হিসাবে গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, যারা বিক্রিয়া মাধ্যম থেকে সহজেই উদ্বায়ী হওয়ার কারণে বিক্রিয়া মাধ্যম থেকে বাষ্পীভূত হয় এবং মাধ্যমে শুধুমাত্র বিশুদ্ধ অ্যালকিল হ্যালাইড পড়ে থাকে। তাই এক্ষেত্রে এক্সট্রা বিশুদ্ধিকরণের প্রয়োজন হয় না। বোঝা গেল?
পয়েন্টটা আমি আর লিখলাম না, তোমাদেরকে ডিকটেট করে দিলাম, তোমরা একটু প্লিজ কপি করে নিও। তো আমরা এবারে নেক্সট রিঅ্যাকশনে যাব। আচ্ছা, এইখানে একটা ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে রাখি, তোমাদের নিটে বা যে কোনো কম্পিটিটিভে কাজে লেগে যাবে। দেখো, এখানে তো সবার মধ্যে ক্লোরিন ঢুকছে, মানে ক্লোরিন প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে ক্লোরাইড বা ক্লোরিনটা নিউক্লিওফাইল, যে কিনা OH গ্রুপকে প্রতিস্থাপন ঘটাচ্ছে, OH গ্রুপের প্রতিস্থাপন ঘটাচ্ছে। বিষয়টা বোঝো। আমি এখানে আলাদাভাবে এরকম সিএলকে মাইনাস ফর্মে বা নিউক্লিওফিলিক ফর্মে তো দিচ্ছি না, ক্লোরিনকে তো নিউক্লিওফাইল ফর্মে তো আমি এর মধ্যে সাপ্লাই করছি না, করছি কি? করছি না। তাহলে এই ক্লোরিনটা এখান থেকে কি ফর্মে যাচ্ছে? এরা তো সবাই সমযোজী যৌগ, তাহলে সিএল মাইনাসটা কী করে তৈরি হচ্ছে সেটা একটা জানার বিষয়। তো মনে রাখবে যে এই যে তিনটে যৌগ, এই তিনটে যৌগের ক্ষেত্রেই আমরা নিউক্লিওফাইলকে সরাসরি না সাপ্লাই করলেও বিক্রিয়া চলাকালীন অবস্থায় অন্তর্বর্তী ধাপে ক্লোরাইড তৈরি হয়ে যায়। এই PCl3 PCl5 বা SOCl2-র সঙ্গে যখন অ্যালকোহলের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া চলাকালীন সময় অটোমেটিক্যালি বিক্রিয়ার মাধ্যমে Cl- উৎপন্ন হয়। কি বিক্রিয়ার মাধ্যমে? সেই বিক্রিয়াটাকে বলা হয় SNI। তোমরা SN1 SN2 যেরকম পড়েছো, তেমনি SNI একটা বিক্রিয়া আছে যেটাকে বলা হয় অন্তর্বর্তী নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। I ফর ইন্টারনাল, ইন্টারনাল মানে অন্তর্বর্তী, আর SN তো তোমরা জানোই, সাবস্টিটিউশন ফর S আর নিউক্লিওফিলিক ফর N। ওকে, তো ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইন্টারনালি নিউক্লিওফাইলটা তৈরি হচ্ছে। শুধু পয়েন্টটা জেনে রাখো, তোমাদের কাজে দেবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইন্টারনালি এরকম Cl- তৈরি হচ্ছে, যেটা কিনা ওই অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করছে। ইনিশিয়ালি অ্যালকোহলের সঙ্গে এরা প্রত্যেকেই একটা দ্রুত যৌগ তৈরি করবে। দ্রুত যৌগ তৈরি হওয়ার পর সেখান থেকে একটা Cl- জেনারেট করবে, যে Cl- এই অ্যালকিল গ্রুপকে অ্যাটাক করে বাকি অংশটাকে অপসারিত করে দেওয়ার ফলে এই অ্যালকিল হ্যালাইডটা তৈরি হয়। ওকে, ভালো করে কথাগুলো শুনবে, ভালো করে ধীরে ধীরে শুনবে, নোট ডাউন করবে বিষয়গুলোকে, যা যা পয়েন্টস বললাম সেগুলো লিখবে। আশা করি তোমাদের বিষয়টা ক্যাপচার করতে সুবিধা হবে। চলো নেক্সট পয়েন্ট। অক্সিডেশন। আমরা যেরকম অ্যালকোহল তৈরি করার সময় দেখেছিলাম কিছু যৌগকে বিজারিত করে আমরা অ্যালকোহল তৈরি করছি, তো আমরা উল্টোটাও করতে পারি, যে অ্যালকোহলকে জারিত করে আমরা আবার ওই সেই যৌগগুলোকে তৈরি করতে পারি যাদের থেকে আমরা বিজারণের মাধ্যমে অ্যালকোহল পেয়েছি। তো কি কি আমরা পেয়েছিলাম খেয়াল করে দেখো, যে অ্যালডিহাইড ছিল, কিটোন ছিল, তাই না, কার্বক্সিলিক অ্যাসিড ছিল, তারপরে এস্টার ছিল। তো এদেরকে আমরা কি করে রিডাকশন করে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? অ্যালকোহল পেয়েছিলাম, তাই না? তাহলে যদি উল্টোটা করা হয়, মানে অ্যালকোহল থেকে যদি আমাকে এগুলো তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? অক্সিডেশন করতে হবে। খুব সহজ কথা। তো রিডাকশন করবার জন্য আমি যেরকম কিছু রিয়েজেন্ট বলেছিলাম, অ্যালকোহল থেকে জারণ ঘটিয়ে এই যৌগগুলো তৈরি করার জন্য কিছু স্পেসিফিক বিকারক আছে। তো আমরা প্রথমে সেই বিকারকগুলোর কিছু লিস্ট করে নিই। মনে রাখবে যে অ্যালকোহল থেকে এই অ্যালডিহাইড কিটোন তৈরি করবার জন্য যে জারক আমরা ব্যবহার করি সেগুলো মূলত মৃদু জারক। মৃদু
জারক ব্যবহার করা হয়, মৃদু জারক ব্যবহার করা হয়। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবার জন্য মূলত তীব্র জারক ব্যবহার করা হয়। আর এস্টার তৈরি করবার জন্য এস্টার তৈরি করার ব্যাপারটা জারণই বটে, তবে কি হয়, ধরো এইখানে এগুলো তো জারক অবস্থা, মানে জারিত অবস্থা, অ্যালডিহাইড কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড এগুলো তো অ্যালকোহলেরই জারিত অবস্থা। তো এই জারিত অবস্থার সঙ্গেই অ্যালকোহলকে যখন বিক্রিয়া করানো হবে তখনই ওরকম এস্টার টাইপের যৌগ আমরা পাবো। ওকে, তো বিক্রিয়াগুলো আমরা সব দেখব। তো কি বললাম, অ্যালডিহাইড কিটোন তৈরি করতে মৃদু জারক, আর এস্টার তৈরি করতে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে তীব্র জারক। এবার তোমরা বলতে পারো যে এখানে তীব্র জারক কেন নয়? কারণ অ্যালকোহলের, ভালো করে শুনবে কথাটা, অ্যালকোহলের একদম এক্সট্রিম যেটা জারিত অবস্থা, মানে অ্যালকোহলের এই যে, যদি আমি এখানে যে যৌগগুলো লিস্ট করেছি সব থেকে শেষ বা সর্বোত্তম জারিত অবস্থা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মানে অ্যালকোহলকে যদি জারিত করতেই থাকো তাহলে সেটা আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে স্টপ হবে। ঠিক আছে, তো যদি আমি এখানে মৃদু জারক ব্যবহার না করি, তীব্র জারক ব্যবহার করি, অ্যালকোহল প্রথমে অ্যালডিহাইডে জারিত হবে বা কিটোনে জারিত হবে, সে আবার ফার্দার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবে। ধরো আমার উদ্দেশ্য কি, আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর কিটোন বানাতে চাইছি, যদি সেখানে আমি তীব্র জারক বসিয়ে দিই, তীব্র জারক বসালে কি হবে, অ্যালকোহলটা ফার্স্টে অ্যালডিহাইড বা কিটোনে জারিত তো হলোই, সেখান থেকে আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামবে। তীব্র জারক এতটাই রিঅ্যাক্টিভিটি শো করে বা এতটাই রিয়াকশন দেখায়, কিন্তু মৃদু জারক থাকলে তারা অ্যালডিহাইড আর কিটোন অবধি বিক্রিয়াটা ঘটিয়ে দেওয়ার পরে বিক্রিয়াটা বন্ধ করে দেবে, বা তাদের আর জারিত করার ক্ষমতা থাকে না। আমরা যে বিকারকগুলো ব্যবহার করি তারা একটা ধাপ জারিত করবার পরে ফার্দার আর জারিত করতে পারে না, কিন্তু তীব্র জারক সেটা করে, সেই কারণেই তাকে তীব্র বলা হয়েছে। অতএব আমরা চুজ করব যে অ্যালডিহাইড কিটোন বানাতে গেলে আমি কি ব্যবহার করব আর অ্যাসিড বানাতে গেলে কি ব্যবহার করব। ওকে, তো প্রথমে আমি লিস্ট করে দিই, রিয়াকশান আমি একটা জেনারেল ফর্ম দেখিয়ে দেবো, সেটা তো তোমরা বুঝতে পারবে। স্ট্রং অক্সিডেন্ট, অক্সিডেন্ট মানে হচ্ছে জারক। স্ট্রং অক্সিডেন্ট কি ঘটায় তাহলে আমি বললাম যে অ্যালকোহলকে একদম সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে জারিত করে দেয়। K2Cr2O7 গাঢ় H2SO4, এর বদলে আমরা Na2Cr2O7ও ব্যবহার করতে পারি, একই কাজ করবে। নেক্সট হচ্ছে ক্ষারীয় KMnO4 বা আম্লিক KMnO4, ক্ষারীয় KMnO4 বা আম্লিক KMnO4। আচ্ছা, আরেকটা রিয়েজেন্ট আছে যেটা হচ্ছে CrO3 কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাসিটোন। এই তিনটে একসাথেই দেওয়া হয়েছে। ওকে, CrO3 কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাসিটোন, এর একটা নাম আছে, একে বলা হয় জোনস রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটাকে নাম দেওয়া হয় জোনস রিয়েজেন্ট। এগুলো সব হলো স্ট্রং অক্সিডেন্ট যারা অ্যালকোহলকে কমপ্লিটলি অ্যাসিডে কনভার্ট করে দেবে, কার্বক্সিলিক অ্যাসিডে। ওকে,
আরেকটা কথা তোমরা খেয়াল রেখো অবশ্যই, প্রাইমারি অ্যালকোহল থাকলেই, একমাত্র প্রাইমারি অ্যালকোহলের বেলাতেই কি হয়, অ্যালকোহলটা তীব্র জারকের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হতে পারে। কিন্তু সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল বা থার্ড ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তো জারণ ঘটবেই না। সেটা কেন আমি রিয়াকশন যখন দেখাবো তখন বলবো, এখন একটু শুনে রাখো। প্রাইমারি অ্যালকোহল কি বললাম, প্রথমে অ্যালডিহাইডে জারিত হবে, অ্যালডিহাইড তারপরে একদম কার্বক্সিলিক অ্যাসিডে জারিত হবে এদের উপস্থিতিতে। সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল প্রথমে তো কিটোনে জারিত হলো, কিন্তু কিটোন খুব এক্সট্রিম কন্ডিশন যদি অ্যাপ্লাই না করা হয়, এক্সট্রিম কন্ডিশন বলতে হাই টেম্পারেচার বা হাই প্রেশার যদি অ্যাপ্লাই না করা হয়, তাহলে কিন্তু তীব্র জারক বলো বা মৃদু জারক বলো, এদের উপস্থিতিতে ফার্দার আর রিয়াকশান করতে চায় না। কেমন মনে রেখো কথাটা। কি বললাম, যে অ্যালডিহাইড যদিও রিয়াকশান করে নেয়, কিটোন কিন্তু তীব্র বা মৃদু জারক কারোর উপস্থিতিতেই সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, যদি না আমি টেম্পারেচার খুব হিউজ বাড়িয়ে দিই বা প্রেশার আমি যদি খুব হিউজ করি, আদারওয়াইজ কিন্তু কিটোন ফর্মেই স্টেবল থাকে। আর 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে স্ট্রং অক্সিডেন্ট বলো বা মাইল্ড অক্সিডেন্ট মানে মৃদু জারক যারা, তাদের উপস্থিতিতে এরকম কোনো জারণ বিক্রিয়া ঘটে না। অন্য বিক্রিয়া ঘটে, কিন্তু এই প্রকার কোনো জারণ বিক্রিয়া ঘটে না। ওকে, তো এবারে আমরা মাইল্ড অক্সিডেন্টের কিছু এক্সাম্পল দেখব। মাইল্ড অক্সিডেন্টের মধ্যে আছে প্রথমেই red hot copper tube 300 ডিগ্রি সেন্টিগ্রেড, red hot copper tube 300 ডিগ্রি সেন্টিগ্রেড। বি পিসিসি, CH2Cl2 হচ্ছে সলভেন্ট, পিসিসি এর পুরো কথা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, এইটাকে বলা হয় কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট। রিএজেন্টগুলোর নাম মনে রেখো, কারণ এমসিকিউতে অনেক সময় দেয়। আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, আর অ্যাসিটোন। অ্যাসিটোন দ্রবণে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, আইপিআর মানে আইসোপ্রোপক্সাইড গ্রুপটা আছে। এই রিএজেন্ট ইউজ করে যে বিক্রিয়াটা করানো হয়, সেই বিক্রিয়াটার একটা নাম আছে যাকে বলা হয় ওপেনার অক্সিডেশন বা ওপেনার জারণ। বিক্রিয়াটার নাম আমি লিখছি ওপেনার জারণ, ওপেনার অক্সিডেশন। এরা সব মৃদু জারক। ওকে, তুমি এই রিএজেন্ট দাও, এইটা দাও, ওপেনার অক্সিডেশন করো, যাই করো, সব কটার রেজাল্ট কিন্তু মোরাললেস সেম। ওপেনার অক্সিডেশনের ওপেনার অক্সিডেশনের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, তবে বাকি মেন যেটা মানে শুধু যদি আমি অ্যালকোহলিক গ্রুপের কথা বলি, অ্যালকোহলিক গ্রুপের ওপর যা অ্যাকশান হয় সেই অ্যাকশানটা এদের সব রিএজেন্টের ক্ষেত্রেই কিন্তু কমন, আলাদা কিচ্ছু নয়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি রিএজেন্ট। আর আমি বিশেষ এখানে কিছু রিএজেন্ট দেবো না, কারণ এই রিএজেন্টগুলোই বরাবর চর্চার মধ্যে থাকে বা এইগুলোর ওপর ভিত্তি করেই প্রত্যেক বছরই প্রশ্ন আসে। সো দিস ইজ দ্য অক্সিডেন্ট হুইচ অক্সিডাইজেস অ্যালকোহলস টু দি হায়ার অক্সিডাইজ স্টেট অর
mild oxidized state which is aldehyde or ketone, and the higher oxidized state যেটা বললাম সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো রিঅ্যাকশন এবার দেখা যাক যে কি হয়। CH3 CH2OH, ধরো কপার টিউব 300 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাইমারি অ্যালকোহল আছে, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল যেটা 0 ডিগ্রি বা 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কি হবে, প্রথমে অ্যালডিহাইড হবে, অক্সিডাইজড হচ্ছে অ্যালডিহাইড হবে, তারপর আবার অক্সিডাইজড হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, তাই তো। 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের কথা যদি বলা হয়, 2 ডিগ্রি অ্যালকোহল কি করবে, 2 ডিগ্রি অ্যালকোহল যদি অক্সিডাইজ করে, অক্সিডাইজ করলে এটা কিটোন হবে। কিটোন ফার্দার অক্সিডাইজ যদি করো, কিটোন ফার্দার যদি অক্সিডাইজ করো, নর্মাল কন্ডিশনে তো হবে না বললাম, এখানে আমি কি করছি, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার দিলে তখন এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। কার্বক্সিলিক অ্যাসিড হবে, ওকে। কার্বক্সিলিক অ্যাসিড হবে কিন্তু উইথ লেস নাম্বার কার্বন, উইথ লেস নাম্বার কার্বন, উইথ লেস নাম্বার কার্বন। এই পয়েন্টগুলো মনে রেখো। আচ্ছা, একে দিলে এইটা হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। দেখো এটা তো প্রাইমারি অ্যালকোহল, এখানে অক্সিডেশনটা হলো, অক্সিডেশনে কিন্তু কার্বন নাম্বারের কোনো রকম ডিক্রিজ হয় না, বা ডিক্রিজের কথা কিন্তু আমি বলিনি। 2 ডিগ্রি অ্যালকোহলও যখন ফার্স্ট টাইম অক্সিডাইজ হয়ে কিটোন হচ্ছে তখনও কিন্তু কার্বন নাম্বার কমেনি। এবারে যদি হাই টেম্পারেচার প্রেশার দিয়ে জোর করে অক্সিডাইজ করানো হয় তখনই একমাত্র কার্বন নাম্বারটা কমবে। এবারে কিভাবে জারণটা ঘটছে বা অক্সিডেশনটা হচ্ছে সেই স্টেপটা আমি মেকানিজম নয়, জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি। কিছুই না, কি হয় দেখো এখানে সিম্পল। অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হাইড্রোজেন এলিমিনেশন, মানে হাইড্রোজিনেশন বলবে, ডিহাইড্রোজিনেশন। কারণ হাইড্রোজেন যেহেতু অপসারিত হচ্ছে তাই আমরা এটাকে ডিহাইড্রোজিনেশন বলতে পারি। তো এখানে কি হবে, এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, মানে অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন মিলে H2 বেরিয়ে যাচ্ছে। এবার H2 যদি অফ হয়ে যায় বা H2 যদি আমি এলিমিনেট করে দিই, তাহলে এই কার্বন আর অক্সিজেনের ভ্যালেন্সি কীভাবে স্যাটিসফাই করব, ডাবল বন্ড তৈরি করে। তবে গিয়ে দেখো এই যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে বা কার্বনিল কম্পাউন্ড তৈরি হচ্ছে। একই রকমভাবে তোমরা কিটোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো নাম্বার বি, CH3 CHOH CH3, সেম রিয়েজেন্ট যদি দাও, মানে এই রিয়েজেন্টটাই যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে কি বললাম, এই OH এর হাইড্রোজেন আর আলফা কার্বনের হাইড্রোজেন বেরিয়ে গেলে এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড হবে। এইটা তো এরা ছিল মৃদু জারক। এবার তীব্র জারক অ্যাপ্লাই করলে কি হবে, আমি যে পয়েন্টসগুলো তোমাদেরকে বলছি ভালো করে খেয়াল করবে। অনেক কিছু পয়েন্টস কিন্তু এর মধ্যে আমি বললাম। ধরো এইটা
এটাতে আমরা দিচ্ছি K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড হলো, কার্বন নাম্বারে কোনো ডিক্রিজ হবে না, কিন্তু এখানে রিঅ্যাকশনটা স্টপ থাকবে না, আবার অক্সিডাইজ হয়ে যাবে নিজে থেকেই, এই রিয়েজেন্টের উপস্থিতিতেই নিজে থেকেই আবার জারিত হবে। জারিত হয়ে যতগুলো কার্বন আছে ততগুলো কার্বনেরই কার্বক্সিলিক অ্যাসিড হবে। এই ক্ষেত্রে কার্বন নাম্বার কমার কোনো জায়গা নেই। এবারে মনে করো আমি এরকম একটা যৌগ নিয়েছি, নিয়ে সেম রিয়েজেন্ট দিচ্ছি, ওপরের রিয়েজেন্টটাই দিচ্ছি। ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে কিটোন, এইটা হলো। এবারে তারপরও যদি আমি আবার জারণ ঘটাই সাধারণ অবস্থায় বা নর্মাল কন্ডিশানে, জারণ সম্ভব নয় কারণ আমি ওখানে বলেছি যে কিটোন ফার্দার জারিত হয় না, কিন্তু যদি হাই টেম্পারেচার দেওয়া হয় আর প্রেশার দেওয়া হয় তাহলে কি হবে দেখো, এই যে কিটোন যে গ্রুপটা আছে সেই কিটোন গ্রুপের স্মলার যে অংশটা রয়েছে, স্মলার যে অ্যালকিল গ্রুপটা রয়েছে, সেই অ্যালকিল গ্রুপটা এই কার্বনের সিওর সঙ্গে ভেঙে আলাদা হয়ে যাবে। এই স্মলার যে অ্যালকিল গ্রুপটা রয়েছে তার সঙ্গে সিও অংশটা ভেঙে বেরিয়ে যাবে, এইটা একটা আলাদা কার্বক্সিলিক অ্যাসিড হবে, এই অংশটা আলাদা একটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, মানে অতগুলো কার্বনেরই। তাহলে এই অংশটা হলো CH3 COOH প্লাস ওদিকেও হবে CH3 COOH। কি বললাম? এটা একটা রুল যে অপ্রতিসম কিটোন যদি থাকে, অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে কি হচ্ছে যে যেদিকে স্মলার অ্যালকিল গ্রুপ আছে সেইটা সিওর সঙ্গে বেরিয়ে গিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিড দেবে, আর বাকি যে অ্যালকিল গ্রুপ সেটাও আলাদাভাবে আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড দেবে উইথ দ্য সেম নাম্বার। সো এই রুলটাকে বলা হয় পোপপস রুল। পোপপস রুল মনে রাখবে। তো এইভাবে আমরা কিটোনকে জারিত করে এরকম দেখাতে পারি। স্ক্রিনশট তুলে নাও এটার। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহল একটা দেখাই। তাহলে দেখো, অ্যালকোহল জারিত হতে গেলে OH এর হাইড্রোজেন লাগছে আর আলফা কার্বনের হাইড্রোজেনের উপস্থিতি দরকার। এখন যদি 3 ডিগ্রি অ্যালকোহল বলো, এরকম যদি 3 ডিগ্রি অ্যালকোহল বলো, 3 ডিগ্রি অ্যালকোহলে OH এর হাইড্রোজেন থাকলেও আলফা কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, তাই একে যদি যে কোনো জারক পদার্থের উপস্থিতিতে যদি জারিত করা হয় তাহলে এইখানে কি হবে? এইখানে ডিহাইড্রেশন হবে, এইরকমভাবে অ্যালকিন তৈরি হবে। এখানে কোনো রকম জারণ হবে না, এখানে অ্যালকিন তৈরি হবে। সেটা তুমি স্ট্রং অক্সিডেন্ট দাও বা মাইল্ড অক্সিডেন্ট দাও, ভালো করে শোনো, তুমি তীব্র জারক দাও বা মৃদু জারক দাও, এখানে জারণ ঘটবে না, এখানে জাস্ট এলিমিনেশন হচ্ছে বা ডিহাইড্রেশন হচ্ছে। তো এইরকম হলো অক্সিডেশনের প্যাটার্ন। এবার তোমরা সেটা তুমি যে কোনো রিয়েজেন্ট দাও, মানে মাইল্ডের ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা সব রকম মাইল্ড অক্সিডেন্টের ক্ষেত্রে কমন, বা স্ট্রং অক্সিডেন্ট যে এক্সাম্পল আমি দিলাম সেটা বাকি সব স্ট্রং অক্সিডেন্টের ক্ষেত্রে কমন। তো রিয়াকশানগুলো ঠিক এইভাবে এগোবে। আচ্ছা, এরপরের রিয়াকশান দেখো। অ্যালকোহল থেকে এস্টার তৈরি করা।
ester preparation. Ester preparation. ROH plus RCOOH, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ অ্যান অ্যালকোহল। যে কোনো অ্যালকোহল হতে পারে, 0, 1, 2, 3 যা খুশি, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এনি অ্যালকোহল। একটা ইনঅর্গ্যানিক অ্যাসিড দিতে হবে ক্যাটালিস্ট হিসাবে, দিয়ে ওয়াটার বাথে হিট করতে হয়। ওয়াটার বাথে হিট করতে হয়। ওয়াটার বাথে হিট করলে কি হচ্ছে, ওয়াটার এলিমিনেশন হচ্ছে এখানে, ওয়াটার এলিমিনেশন হয়ে তৈরি হবে RCOOR। সো দিস ইজ এস্টার। ওকে, RCOOR এস্টার তৈরি হচ্ছে, যেটার একটা ফ্রুট লাইক স্মেল আছে, ফ্রুটি স্মেল আছে, আর এটা লিকুইড সাবস্টেন্স, লিকুইড। ওকে, এইভাবে এস্টার তৈরি করা হয়। এই রিয়াকশন দিয়ে আমরা অ্যালকোহলকেও আইডেন্টিফাই করতে পারি, কারণ একমাত্র অ্যালকোহলই যে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে এরকম টাইপের ফ্রুটি স্মেল লাইক একটা অ্যাপিয়ারেন্স দেয়। ওকে, তো এস্টার এইভাবে আমরা তৈরি করি। নেক্সট, মোটামুটি দেখো আমরা প্রায় অর্গ্যানিক কম্পাউন্ডস এইখান থেকে তৈরি করে নিতে পারলাম, তাই না? এরপর দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো যে অ্যামিন কিভাবে তৈরি করা হয়। ধরো ROH আছে, অ্যামোনিয়া আছে, এখানে অ্যালুমিনা দিয়ে যদি হিট করা হয়, এগুলো তোমরা কনভার্সনের জন্য জেনে রাখো, তোমাদের হেল্প হবে। অ্যালুমিনা দিয়ে আমরা 350 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে এখান থেকে RNH2 তৈরি হয়। কারণ অ্যালুমিনাও একটা কি, অ্যালুমিনাও হচ্ছে এখানে ডিহাইড্রেটিং এজেন্ট, ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে? অ্যালুমিনাও ডিহাইড্রেটিং এজেন্ট। ভাবো এখানে যদি অ্যামোনিয়াটাকে আমি এইভাবে লিখতাম যে NH2H, এইভাবে যদি লিখতাম, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে গেল আর RNH2 পড়ে থাকলো। তো দেখো এখানে অ্যামিন তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা অ্যামিন তৈরি করতে পারি। ওকে, নেক্সট, কোনো অ্যালকোহলে, অ্যালিফ্যাটিক কোনো অ্যালকোহলে যদি মেটালিক সোডিয়াম দিয়ে দেওয়া হয়, অ্যালকোহল আমি আগের দিন কি বলেছি, অ্যালকোহলের একটা সামান্য অ্যাসিডিক ক্যারেক্টার আছে, আর সোডিয়াম হচ্ছে একটা অ্যালকালি মেটাল। তো অ্যাসিড আর অ্যালকালির সঙ্গে মিক্স করলে কি হবে, একটা রিয়াকশান হবে। রিয়াকশান হয়ে কি হয়, এখানে হাইড্রোজেন গ্যাস লিবারেট করে। কারণ অ্যাসিডিক কম্পাউন্ডে যখন আমরা অ্যালকালি মেটাল অ্যাড করব, সেখানে হাইড্রোজেনকে রিপ্লেস করে এই অ্যালকালি মেটালটা তার জায়গা দখল করে, তাই না? কোনো অ্যাসিডে যখন আমরা মেটালিক কোনো সাবস্টেন্স অ্যাড করি বা মেটাল ইটসেলফ অ্যাড করি, সেই অ্যাসিডিক সাবস্টেন্সের হাইড্রোজেন ওই মেটাল দ্বারা রিপ্লেসড হয়ে যায়। তো দেখো এখানে সেই একই হলো, মেটাল রিপ্লেস করলো হাইড্রোজেনকে, আর হাইড্রোজেন গ্যাসটা লিবারেট করতে শুরু করে। ইনফ্যাক্ট এই রিয়াকশানটাও আমরা অ্যালকোহলের আইডেন্টিফিকেশানের জন্য ব্যবহার করে থাকি, কারণ এই অ্যালকোহলে যখন আমরা সোডিয়াম মেটাল অ্যাপ্লাই করব, সোডিয়াম মেটাল অ্যাপ্লাই করলে হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে। ওকে, তো এই রিয়াকশানটাকে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল বলতে পারি। আর এস্টার যেটা দেখেছিলাম সেটাও আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল। আবার এই রিয়াকশানটাকে আমরা কিছু সিনথেটিক পারপাসেও ব্যবহার করতে পারি। দেখো এখানে যেটা তৈরি হলো, এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড, অ্যালকক্সাইড কেন? কারণ এটা তো অ্যালকোহল, অ্যালকোহলের নেগেটিভ পার্ট, অ্যালকোহলের নেগেটিভ পার্ট
সেই কারণে এটাকে অ্যালকক্সাইড বলা হয়। তো এই অ্যালকক্সাইডকে যদি আমরা কোনো অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন করাই, তাহলে কি হয়, এখান থেকে ইথার তৈরি হয়। দেখো ইথার তৈরি হচ্ছে। আর এই রিয়াকশনটারও একটা নেম আছে, যেটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সিনথেসিস। ওকে, তো এত ভ্যারাইটিস অফ রিয়াকশান আছে অ্যালকোহলের ক্ষেত্রে, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান। আর এই রিয়াকশানগুলো ব্যবহার করেই আমরা বিভিন্ন কম্পাউন্ড যেরকম সিনথেসাইজ করতে পারি, সেরকম বিভিন্ন কনভার্সানেও কাজে লাগাতে পারি। অ্যালকোহল থেকে ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ড দেখো, এখানেই আমরা তৈরি করলাম অ্যালডিহাইড বলো, এস্টার বলো, কিটোন বলো, কার্বক্সিলিক অ্যাসিড বলো, ইথার, অ্যামিন, এইরকম, তারপরে অ্যালকিল হ্যালাইড আছে, অ্যালকিন আছে, এরকম অনেক কম্পাউন্ডস আমরা তৈরি করতে পারছি, রাইট? সো আমরা তাহলে এইখানেই এই সেশনটা শেষ করছি। এর পরের যে সেশন তোমাদের জন্য আসতে চলেছে, সেইখানে থাকবে অ্যালকোহলকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই তো আমি এখানে কিছু দিলাম, এবারে ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যালকোহলসগুলো আছে, মানে ডিগ্রি ওয়াইজ, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যে সমস্ত অ্যালকোহলগুলো আছে, তাদের একে অন্যের থেকে আমরা কিভাবে ডিটেক্ট করব, আর কিছু কনভার্সন তোমাদেরকে দেখাবো, প্লাস কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব অ্যালকোহল রিলেটেড। ওকে, তো সবাই খুব ভালো থেকো, বাই এভরিওয়ান, স্টে সেফ।